আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। বাজানো যাবে না দুর্গাপুজোর ঢাক, বন্ধ করে দিতে হবে মাইক, এমনকি জোরে জোরে করা যাবে না মন্ত্র পাঠও। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জন্য। তবে কি বাংলাদেশে হিন্দুরা একদম ভালো নেই? তবে কি শেখ হাসিনা পরবর্তী এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশে হিন্দুদের অবস্থা আরো দুর্বিষহ করে তুলেছে? জানেন কেমন আছে বাংলাদেশের হিন্দুরা? চলুন আজ জেনে নেওয়া যাক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তার সাথে হিন্দুদের বর্তমান অবস্থা। না, এমনটা একবারই নয় যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের হিন্দুরা যথেষ্ট আনন্দে ছিল। তখনও আমরা দেখেছি একের পর এক বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, কিন্তু এইবার এই বর্তমান পরিস্থিতিতে এই আক্রমণের তীব্রতাটা যেন অনেকটা বেশি, কারণ তারা আজ বাংলাদেশ ছাড়িয়ে পুরো সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সপ্রকাশ্যে আক্রমণ করা হচ্ছে, সহিংস আক্রমণ, এবং যা থামাতে বাংলাদেশি সেনাবাহিনী সহ ভারত সরকার অব্দি ব্যর্থ। আমরা ইতিমধ্যেই দেখেছি চট্টগ্রামে প্রকাশ্যে হিন্দু দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে। আপনারা নিশ্চয়ই এও জানেন যে ভারতের মতো বাংলাদেশে ক্রিকেট যথেষ্ট জনপ্রিয় একটি খেলা, এবং সেই বাংলাদেশি হিন্দু ক্রিকেট প্লেয়ার লিটন দাসের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই অরাজকতা এবং অগ্নিসংযোগের যথেষ্ট ভাইরাল ফুটেজ আমরা ইতিমধ্যেই ইন্টারনেটে দেখে ফেলেছি। ধরে ধরে হিন্দু মহিলাদের টার্গেট করা হচ্ছে, তাদের করা হচ্ছে গণধর্ষণ, এবং হিন্দু পরিবারগুলোকে একত্রে মিলে মৌলবাদীরা গণহত্যা করছে। বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট গঠন হয়ে গেছে, এবং এই গভর্নমেন্টকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। এবং মোহাম্মদ ইউনূস এই গভর্নমেন্টের নতুনবর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে তার দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান যে তিনি এই মুহূর্তে বাংলাদেশের স্থিতিশীলতার ওপর নজর লাগাচ্ছেন, এবং সেই কারণেই তিনি বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে হেলথ সার্ভিসেস, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং নির্বাচনী আইন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনীয়তার কথা চিন্তা ভাবনা করছেন, এবং তার সরকার সুশাসন পরিচালনা করার জন্য একটা মানদণ্ড এবং সিস্টেম গঠন করার কথা মনে করেছেন। এবং সেই কারণেই বাংলাদেশের পুলিশ এবং বিচার ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার পরিচালনার জন্য 6টা কমিশন গঠন করা হয়েছে। বাংলাদেশের পূর্ববর্তী সরকার অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যথেষ্ট বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, এবং তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সংবিধানের সংশোধন করেছেন, এমনটাই অভিযোগ করছেন স্বয়ং মোহাম্মদ ইউনূস। এবং তিনি এও জানাচ্ছেন তার সরকারের পক্ষে কিন্তু পুরো সংবিধান পরিবর্তন করা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব নয়। সেই কারণে তার সরকার সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সেগমেন্টকে তারা পরিবর্তন করবেন, সংশোধন করবেন, আর তাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া। আর তারা এট দ্য সেম টাইম এটাও নিশ্চিত করতে চান যে এই নির্বাচন প্রক্রিয়া যাতে অত্যন্ত স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। কিন্তু মোহাম্মদ ইউনূসের এই ইতিবাচক প্রতিশ্রুতি সত্ত্বেও বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে কিন্তু কোনো রকম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। আমরা একের পর এক দেখে আসছি যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর কিভাবে, কেমন করে, কতটা ক্ষিপ্রতার সাথে আক্রমণ করা হচ্ছে, সহিংস আক্রমণ। মোহাম্মদ ইউনূস একটি প্রেস কনফারেন্স করে বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে অনুরোধ করেন যে তারা যেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের আক্রমণ করা বন্ধ করে দেন। এই দুর্গাপুজোর যে উৎসব, এটা যেন শান্তিপূর্ণভাবে পালন করা হয়, এবং দুর্গাপুজোর সময় যেন কোনো প্যান্ডেল বা কোনো দুর্গা প্রতিমা ধ্বংস না করা হয়। কিন্তু তার সত্ত্বেও আমরা বাংলাদেশের পরিস্থিতিতে একটু অন্য রকমই কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা সবাই জানি যে বাংলাদেশে দুর্গাপুজো কিন্তু বরাবরই সাড়ম্বরে পালন করা হয়। গত কয়েক বছর যখন শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছিলেন আওয়ামী লীগের সরকার হয়ে বাংলাদেশে, সেই সময় আমরা বাংলাদেশে প্রচুর বিক্ষিপ্ত ঘটনা দেখতে পাই, যেখানে হিন্দুদের মন্দির ধ্বংস করা হয়েছে, হিন্দুদের আক্রমণ করা হয়েছে, প্যান্ডেল ভেঙে ফেলা হয়েছে দুর্গাপুজোর সময়। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতারা সেই জায়গায় এসেছেন এবং তারা বলেছেন যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। কিন্তু এই বছর সারা বাংলাদেশ জুড়ে একটা অন্য চিত্রই দেখা যাচ্ছে, কারণ এই বছর বাংলাদেশের দুর্গাপুজোর উৎসবের মেজাজ অনেকটাই ম্লান হয়ে গেছে। তার কারণ কি জানেন? তার কারণ ইতিমধ্যে দুর্গাপুজো কমিটিগুলোর কাছে নির্দেশ চলে এসেছে তারা যেন পুজো চলাকালীন সময় উচ্চ শব্দে গান বাজনা না বাজান। হ্যাঁ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হোম মিনিস্টার দুর্গাপুজো কমিটিগুলোর কাছে এমনটাই নির্দেশ পাঠিয়েছে যে পুজো চলাকালীন সময় পুজোর মন্ত্রপাঠ,
গান বাজনা এমনকি সাউন্ড সিস্টেম গুলো বন্ধ করে দিতে হবে। কখন বন্ধ করতে হবে? আজান এবং নামাজ শুরু হবার 5 মিনিট আগের থেকে সমস্ত সাউন্ড সিস্টেম, মন্ত্রপাঠ, গান বাজনা সব বন্ধ করে দিতে হবে। আর এহেন মন্তব্য, এহেন স্টেটমেন্ট যে শুধুমাত্র বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাকে আক্রমণ করছে তা কিন্তু নয়। এহেন স্টেটমেন্ট বাংলাদেশে থাকা হিন্দু সম্প্রদায়ের ওপর, মানে হিন্দু সম্প্রদায়ের যে ধর্ম সংকটের যে একটা চরম একটা পরিষ্কার যে চিত্র তা আমাদের সামনে তুলে ধরেছে যে তারা কতটা ধর্ম স্বাধীনতার সংকটে ভুগছেন। আর এই স্টেটমেন্ট কে দিয়েছেন জানেন? এই স্টেটমেন্ট দিয়েছে এই মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার। এই স্টেটমেন্ট কিন্তু কোনো জামাতে ইসলাম বা বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি বিএনপি থেকে আসেনি, এবং এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে মোহাম্মদ ইউনূসের মৌলবাদী মনোভাব, মৌলবাদী আদর্শর আমরা আরো একবার প্রমাণ পাচ্ছি। শুধু এখানেই শেষ নয়, আমরা ইতিমধ্যেই দেখেছি যে প্রচুর আক্রমণ হয়েছে হিন্দুদের উপর, তাদের ঘর বাড়ি জ্বালানো পোড়ানো হয়েছে, এবং তার থেকেও বেশি 250 জন হিন্দুদের উপর সহিংস আক্রমণ হচ্ছে। ভেবে দেখতে পারেন আপনারা? এবং তার থেকেও চমকে যাওয়ার মতো ঘটনা যে 70 জন হিন্দু স্কুল শিক্ষককে তাদের কাজ থেকে বাধ্যতামূলক ভাবে ইস্তফা দিয়ে তাদের কাজ থেকে চলে যেতে বলা হয়েছে। কেন? তারা শুধুমাত্র হিন্দু বলে। বাকি আছে আরো ঘটনা। তাহলে কি সত্যি সত্যি শেখ হাসিনার পরবর্তী এই সরকার অ্যান্টি হিন্দু ইসলামিক সরকার হতে চলেছে? তবে কি বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশকে একেবারে হিন্দু শূন্য করেই ছাড়বে? আর হ্যাঁ, এসবের মধ্যেই পুরো বাংলাদেশ জুড়ে বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এক ব্যাপক আন্দোলনে সামিল হয়েছে, এবং এই প্রতিবাদী আন্দোলন কিন্তু অন্যান্য আন্দোলনের তুলনায় অনেক বড় আকার ধারণ করেছে। তার কারণ বাংলাদেশে থাকা হিন্দুরা তাদের বিরুদ্ধে হওয়া বা তাদের প্রতি হওয়া এই সহিংস আক্রমণ এবং সরকারের কর্মকাণ্ড থেকে একদম বিরক্ত হয়ে গেছে। তারা এটা বুঝতে পারছেন যে এই যে অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকার কোনোভাবেই সুশাসন পরিচালনা করতে পারছেন না, এবং তারা কনস্ট্যান্টলি হিন্দু সম্প্রদায়কে অবহেলা করে যাচ্ছেন। সেই কারণেই বাংলাদেশে থাকা স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়রা একত্রিত হয়ে এই আন্দোলনে যোগ দিয়েছেন, এবং তারা বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিজনেস হাব চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাপক প্রতিবাদে সামিল হয়েছেন। এবং এই প্রতিবাদীরা মেইনলি 3 দফা দাবি রাখছে এই অন্তর্বর্তী সরকারের কাছে। 3 দফা দাবিগুলি কি কি? তাদের প্রথম দাবি হলো শেখ হাসিনা পদত্যাগ করার পর যারা তাদের উপর আক্রমণ করেছে তাদের দ্রুত বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করে তাদের শাস্তি দিতে হবে। অর্থাৎ তাদের দাবি হলো যে সমস্ত অপরাধীরা তাদের ঘরবাড়ি, মন্দির লুটপাট করেছে তাদেরকে দ্রুত বিচার দিতে হবে এবং তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করতে হবে। তাদের 2 নম্বর দাবি হলো তারা চায় বাংলাদেশে এই সংখ্যালঘুদের জন্য একটা সেপারেট মিনিস্ট্রি গঠন করা হোক, মানে মন্ত্রণালয়, ঠিক যেমন ভারতে আছে। আর এই বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য মেইনলি কর্মসংস্থান এবং শিক্ষা ক্ষেত্রে তাদের দাবি একটা রিজার্ভেশন সিস্টেম আনা হোক, এবং তাদের দাবি দ্রুত বাস্তবায়িত করতে হবে, নইলে তারা জানাচ্ছে তাদের এই প্রতিবাদ দৃঢ় থেকে দৃঢ়তম হবে। এবং তার পাশাপাশি তারা আরো দাবি করছে যে সরকার, মানে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার যে তাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা তাদের দ্রুত পূরণ করতে হবে। কিন্তু আমরা তো সবাই জানি যে বাংলাদেশের যে এই অন্তর্বর্তী সরকার, সেই সরকারের ফিনান্সিয়াল হাল এখন কিন্তু বেহাল। তারা অর্থনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছে, এবং সেই কারণে এই অন্তর্বর্তী সরকার তাদের ক্ষতিপূরণের অর্থ দিতে ব্যর্থ। কিন্তু প্রতিবাদীরা এট দ্য সেম টাইম এটাও অন্তর্বর্তী সরকারকে জানাচ্ছে যে তারা কিন্তু সরকার বিরোধী কোনোভাবেই নয়, তারা সরকারকে সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত, কিন্তু সরকারেরও উচিত তাদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এবং এইসব ঘটনার পাশাপাশি বাজারে আরেকটা গুজবও ছড়াচ্ছে যে এই প্রতিবাদের পিছনে নাকি কোনো বৈদেশিক শক্তির সহায়তা আছে, এমনকি ভারতের কিছু কিছু এজেন্টও নাকি এই প্রতিবাদের পিছনে মদত দিচ্ছে। কিন্তু এই বিষয়ে প্রতিবাদীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের এই প্রতিবাদের পিছনে কোনো রকম রাজনৈতিক অভিসন্ধি বা স্বার্থ জড়িয়ে নেই, তারা কোনো বৈদেশিক শক্তির সহায়তাও নিচ্ছে না। এই প্রতিবাদ কেবলমাত্র তাদের ন্যায্য অধিকারের দাবির জন্য এই প্রতিবাদ তারা করছে। এবং আপনাদের এই বিষয়ে আরেকটি ইনফরমেশন জানাই যে এই প্রতিবাদটি কিন্তু সংগঠিত হয়েছে একটি সুসংগঠিত আন্দোলনের মাধ্যমে, এবং এই আন্দোলনের নাম সনাতনী অধিকার আন্দোলন, এবং এই আন্দোলনের অধীনেই এই প্রতিবাদটি শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। এবং এই বিষয়ে প্যারিস ভিত্তিক একটি সংগঠন জাস্টিস মেকার্স বাংলাদেশ ফ্রন্ট এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে, এবং তারা জানায় যে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আরো শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত ছিল।
এবং আপনারা জানলে অবাক হবেন যে এই আক্রমণ শুধুমাত্র যে হিন্দুদের উপর করা হচ্ছে তা না, এমন হিন্দুদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে যারা কিনা আওয়ামী লীগের সমর্থক। অর্থাৎ এই আক্রমণের পিছনে শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্য জড়িয়ে নেই, জড়িয়ে আছে রাজনৈতিক উদ্দেশ্য। আর এই ঘটনা থেকে এইটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের তাদের বেসিক হিউম্যান রাইটস থেকে বঞ্চিত করা হচ্ছে। অর্থাৎ এটা শুধু রাজনৈতিক প্রতিশোধ নয়, এর পিছনে বড় সড় মৌলবাদী এজেন্ডাও কাজ করছে। হ্যাঁ, এত বড় কথা কেন বলছি জানেন? যে ভেরি রিসেন্টলি, মানে আমি এই এক সপ্তাহের মধ্যেই বলছি, বাংলাদেশের ন্যাশনাল প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী সেলিব্রেট করা হয়েছে এবং সেটা সেলিব্রেট করতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি ডেপুটি হাই কমিশনার কামরান ভাঙ্গালও সেখানে উপস্থিত ছিলেন। এবং কামরান ভাঙ্গাল জানান যে এই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আগে অনেক ভালো সম্পর্ক ছিল, মাঝে একটা বিষধর সাপের জন্য তাদের সম্পর্ক নাকি খারাপ হয়ে গেছে এবং আস্তে আস্তে এখন সেই পরিস্থিতি নাকি আরো ভালো হচ্ছে, তাদের সম্পর্ক আরো মজবুত হচ্ছে। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিষধর সাপ বলতে কাকে বলা হয়েছে, ভারতকেই বলা হয়েছে। আর ঢাকার ন্যাশনাল প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর এই মৃত্যুবার্ষিকী আয়োজনের নেপথ্যে ছিল কে জানেন? নেপথ্যে ছিল নবাব সলিমুল্লাহ কমিটি। এই সেই নবাব সলিমুল্লাহ যার বাড়িতেই গঠন করা হয়েছিল মুসলিম লীগ। আপনারা সবাই নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, মানে এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে এত হইচই, যার জন্য শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো, সেই কোটা বিরোধী আন্দোলনেরই একদল ছাত্র নেতা একজোট হয়ে একটা নতুন সমিতি গঠন করে। সেই সমিতির নাম হচ্ছে নগর পরিষদ এবং সেই সমিতিরই সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন জানাচ্ছে সেই ভয়ঙ্কর তথ্য, আপনারা শুনুন একবার। সেই শামসুদ্দিন জানাচ্ছে যে বাংলাদেশ নাকি মোহাম্মদ আলী জিন্নাহর জন্য স্বাধীন হয়েছে, মোহাম্মদ আলী জিন্নাহ না থাকলে নাকি বাংলাদেশকে ভারতের গোলামি করতে হতো। যাই হোক, এরপরে তিনি আরো জানাচ্ছেন যে বাংলাদেশের ঢাকা শহরের জিন্নাহ এভিনিউর নাম বদলে নাকি ভারত তার নাম রাখে বঙ্গবন্ধু এভিনিউ এবং এর জন্য নাকি বাংলাদেশিরা ভারতের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। আরো ভয়ঙ্কর তথ্য এই মুহূর্তে উঠে আসছে যে বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী 17টা দল একত্রিত হয়ে সংবিধান সংশোধনের জন্য অভিযানে বেরিয়েছে। তারা 1 কোটি সই কালেক্ট করার, সিগনেচার কালেক্ট করার অভিযানে বেরিয়েছেন এবং এই প্রসঙ্গে মোহাম্মদ ইউনূসের সরকারও জানাচ্ছেন যে আগে সংবিধান সংশোধন করা হবে, তারপর নির্বাচন করা হবে। অর্থাৎ সত্যি সত্যিই কিন্তু প্রকাশ্যে প্রকট হয়ে উঠছে মোহাম্মদ ইউনূসের মৌলবাদী এই মনোভাব। আমরা সবাই জানি আর কয়েক মাসের মধ্যে বাংলাদেশের জেনারেল ইলেকশন। তবে কি এই জেনারেল ইলেকশনে, এই নির্বাচনে হিন্দু ভোট ব্যাংক সত্যি সত্যি গুরুত্ব হারিয়ে ফেলবে? আচ্ছা, আদৌ কি হিন্দুরা পারবে তাদের হিউম্যান রাইটস, কনস্টিটিউশনাল হিউম্যান রাইটস ফিরিয়ে আনতে? আর যদি সত্যি সত্যি বাংলাদেশে মৌলবাদী শাসন জারি হয়, তাহলে কিন্তু বিশ্বাস করুন আমরা দ্বিতীয় আফগানিস্তান দেখতে চলেছি। আর এই সত্যি সত্যি মৌলবাদী শাসন জারি হলে কিন্তু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ থেকে নাম পরিবর্তন, মানে এই নাম পরিবর্তন হয়ে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হতে চলেছে এবং যা বড় সড় বিপদের সংকেত বয়ে নিয়ে আসছে ভারতের নিরাপত্তার ওপর, সুরক্ষার ওপর। আপনাদের কি মনে হচ্ছে? জানি না, সত্যিটা সময় বলবে, সময় জানিয়ে দেবে যে আগামী সরকার আসলেই কি জনবিরোধী সরকার হতে চলেছে নাকি জনবিরোধী সরকার হতে চলেছে। বাংলাদেশ কি তাহলে আদৌ পারবে মৌলবাদী ধ্যান ধারণা ঝেড়ে ফেলে দিয়ে ধর্ম নিরপেক্ষ দেশে পরিণত হতে? ভালো কি হবে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক আবারও? কি মনে হয় আপনাদের? আপনারা জানান আপনাদের বক্তব্য।